ট্রেন যে আদৌ কখন পৌঁছাবে কেউ জানে না। মানে সিরিয়াসলি 2 ঘন্টা লেট একটা 1000 কিলোমিটার জার্নিতে। কলকাতার মতো তো নয়, তো এখানকার মতো ঠিক আছে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকে 59 কিলোমিটার পার আওয়ার। আর যেহেতু এই কোচটা হচ্ছে HA1 কোচ, তার মানে এর হাফ হচ্ছে ফার্স্ট এসি, আর এখানে কিন্তু হাফ, এখানে এসি 2 টায়ার রয়েছে। তো আমরা এখন ধূপগিরি স্টেশনে, আসাম ক্রস করে এটা ঢোকে পশ্চিমবঙ্গে, তারপর ঢোকে বিহারে। আজ বেসিক্যালি একটা ট্রেন ব্লগ শেয়ার করব, কারণ আজ আমাদের শিলং ট্রিপের লাস্ট দিন। শুরু করব ফিরে যাওয়ার জার্নি এই সুন্দর শহর থেকে। হাই এভরিওয়ান, সুগাধার অন্য আরেকটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আমাদের শিলংয়ের ট্যুর শেষ, আজকে আমাদের ফিরে যাওয়া। তো সবসময়ের জন্য ফিরে যাওয়ার দিন তো মনটা খারাপ হয়ই, তার মধ্যে দেখো ওয়েদারটাও মন খারাপ, এটি বৃষ্টি পড়ছে। এখন সকাল 7টা বাজে, এখন এখান থেকে বেরোচ্ছি। মাঝে দুটো স্পট যাওয়ার কথাও ছিল, ওই জন্যই এত তাড়াতাড়ি যাওয়া। ট্রেন গুয়াহাটি থেকে, আর আমাদের ট্রেন টাইম হচ্ছে 12টার সময়। আর যাব হচ্ছে সরাইঘাট এক্সপ্রেসে। টাইম অনেকটাই আছে, যেহেতু আমাদের দুটো স্পট ঘোরারও ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোনো। কিন্তু যা বৃষ্টি হচ্ছে জানি না কতটা কি নামতে পারবো। যদি নামি তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় কোথায় গেলাম, আর যদি না নামতে পারি তাহলে আর কিছু করার নেই, ডিরেক্ট চলে যাবো রেলওয়ে স্টেশন। চলো আজকে জার্নি তোমাদের সাথে শেয়ার করবো। সেদিন ওয়েদার আমাদের সাথ দেয়নি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। আমাদের ফেরার দুঃখে মনে হয় ওয়েদারও দুঃখ। তবে রাস্তার দুপাশে সবুজ পাহাড়ি পথ, মাঝে বৃষ্টি আর ভেজা রাস্তা, এ যেন এক অপূর্ব সৌন্দর্য। সকালে বৃষ্টি হওয়ায় ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল, তখনও হালকা বৃষ্টি পড়ছে। একটু চা খাবো বলে গাড়িটা একটু সাইড করে দাঁড়ালাম। তো এটা হচ্ছে শিলংয়ের উমিয়াম লেক, আর আমরা এখন গুয়াহাটি রাস্তায় আছি। সরাইঘাটের টাইম হচ্ছে 12টা 20, আর হাওড়া পৌঁছায় ওরকম ভোর 5টার সময়। 17 ঘন্টার জার্নি, আর জার্নিটা হচ্ছে 1000 কিলোমিটারের। তো চলো স্টেশনে যাই, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয়। এবার সোজা রওনা হলাম গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা পেরিয়ে আস্তে আস্তে সমতলে নামছি। প্রকৃতির এই বিদায় দৃশ্যটাও যেন মন কেড়ে নিচ্ছে। স্টেশনে ঢোকার পথে দেখলাম এখানে বেশ সুন্দর সুন্দর দোকান আছে। যারা শিলংয়ে এসে ভাবছো মেঘলা কিনবে, তারা এইসব দোকান থেকে মেঘলা কিনতে পারো, অথেন্টিক জিনিস পাবে। ওই যে দূরে দেখা মিলেছে স্টেশনটার। যেহেতু হাতে বেশ অনেকটা টাইম নিয়ে বেরিয়েছিলাম, ওই জন্য স্টেশনে পৌঁছানোর পরও আমাদের হাতে বেশ কিছুটা টাইম ছিল। আমরা স্টেশনে চলে এসেছি, এখন বাজে 11টা 10 মতো। 12টায় ট্রেন, 1 ঘন্টা 50 মিনিট আগেই পৌঁছালাম। যেহেতু বললেই ছিলাম ফার্স্টে যে দুটো স্পটে যাওয়া হবে, যেহেতু স্পটে যাওয়া হয়নি, ওই জন্য একটু আর্লি পৌঁছে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকবে, সরাইঘাট এক্সপ্রেস। দাঁড়িয়ে আছি, এবার ভিতরে ঢুকবো। চলো। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ওয়েট করছিলাম রাজ আর তন্মদার জন্য, যারা আমাদের দুপুরের লাঞ্চটা কিনতে গিয়েছিল। প্ল্যাটফর্মে ঢুকে দেখলাম আমাদের সরাইঘাট এক্সপ্রেস ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট কাটা ছিল, তো এখন হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি। এখন আগেই দিয়েছে, প্রায় 40-45 মিনিট আগে ট্রেনটা ঢুকেছে। এই যে হচ্ছে আমাদের HA1 কোচ। চলো ভেতরে ঢোকা যাক। আজ আমি সেকেন্ড টাইম ফার্স্ট ক্লাসে উঠবো। এর আগে রাজধানী এক্সপ্রেসে আমি দিল্লি থেকে কাশ্মীর গিয়েছিলাম, সেই ব্লগ তো আমরা অলরেডি চ্যানেলে দেখেছো, আর না দেখে থাকলে দেখে নিতে পারো। সরাইঘাট এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা রয়েছে। এখানে এসি কেবিন এবং এসি কুপে উপলব্ধ। ঢুকেই ফার্স্ট কেবিনটাই আমাদের ছিল। এখানে আমরা অলরেডি আগেই ঢুকে গিয়েছিলাম এবং লাগেজগুলো রেখে দিয়েছিলাম। এই যে এখানে স্টেয়ার রয়েছে উপরের বেডে, মানে উপরের এই সিটটায় ওঠার জন্য। এদিকেও আছে, এখানটাতে জিনিসপত্র কিছু রাখাও যাবে। এখানে পিলো আছে, চাদর কম্বল যা যা থাকে আর কি সবই আছে। এরকম ডবল ডবল ব্ল্যাক পয়েন্টও রয়েছে। পুরো কেবিনটাই আমাদের 4টা সিট, তো আমাদেরই পুরোটা। ওখানটাতে স্টাডি লাইটও রয়েছে, এইদিকে একটা ওইদিকে একটা। আর মিডিলে যেমন টি টেবিল থাকে সেরকম আছে, তার নিচে ডাস্টবিনও আছে। চলো তোমাদের বাথরুমটা, ওয়াশরুম যে দুটো আছে সেই দুটো একবার দেখিয়ে আনি। এই যে এটা একটা ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি পরিষ্কার। এ তো আর দুরন্ত আর বন্ধু ভারতের মতো হবে না, এরকমই হবে এইরকম। আর এদিকে একটা ইন্ডিয়ান আছে, একই রকমই সেম টু সেম।
যদিও এটা অকুপাইড হয়ে রয়েছে এখন, ওই জন্য এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। এই সাইডে একটা ডাস্টবিন আছে, এখানেও একটা বেসিন এবং জলের সুব্যবস্থা রয়েছে। তবে এই ফার্স্ট ক্লাসটাতে অনলি 3টে কেবিন অ্যাভেলেবেল। এরপরেই আমি দরজাটা খুলে এক্সপেক্ট করেছিলাম টয়লেট পাবো, কিন্তু খুলে দেখলাম এখান থেকে 2 টায়ার স্টার্ট হয়ে যাচ্ছে। তাই অগত্যা আবার ফিরে আসলাম। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু কেবিনের সিট খুবই লিমিটেড, মাত্র 3টে কেবিন রয়েছে, ওই জন্য বুকিং স্টার্ট হলেই তোমরা যারা ট্রাভেল করবে ভাবছো সরাইঘাট এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কেবিনের, তাহলে তাড়াতাড়ি টিকিটটা কেটে ফেলবে, একদম লেট না করে। তো ঠিক একদম বাজে 12টা 20, আর গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়তে শুরু করলো 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস। আমাদের আজকে এসি ফার্স্ট ক্লাস গুয়াহাটি স্টেশন। সরাইঘাট এক্সপ্রেস কলকাতার হাওড়া জংশন এবং আসামের গুয়াহাটির মধ্যে চলাচলকারী একটি জনপ্রিয় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি প্রতিদিন চলে এবং এর 2টি কোড, যা 1, 2, 3, 4, 5 হাওড়া থেকে গুয়াহাটি এবং 1, 2, 3, 4, 6 গুয়াহাটি থেকে হাওড়া। অতিক্রম করবে প্রায় 1000 কিলোমিটার পথ। এর ফার্স্ট অফিস হচ্ছে 6 কিলোমিটার দূরে কামাখ্যা জংশন, আর তারপরে হচ্ছে নিউ বনগাইগাঁও জংশন। আর নিউ বনগাইগাঁওয়ের পরে আমাদের পশ্চিমবঙ্গে ঢোকে, মানে তারপরে স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার, আর নিউ আলিপুরদুয়ারের পরে কোচবিহার, নিউ কোচবিহার। তো 997 কিলোমিটারের জার্নি 17 ঘন্টায় পূর্ণ করে এই ট্রেনটা। হাওড়া থেকে বা কলকাতা থেকে আসাম বা গুয়াহাটির মধ্যে বেস্ট ট্রেন কিন্তু এটাই। অনেকেই কিন্তু এই ট্রেনটাকে প্রেফার করে। চলুন পুরো জার্নিটা দেখাবো, যেটুকু জেগে থাকবো সেটুকু দেখাবো, আর যখন ঘুমাবো তখন তো কিছু করার নেই। এই ট্রেনটির প্রথম পরিষেবা শুরু হয়েছিল 1995 সালের 6 জুলাই থেকে, মানে আজ থেকে প্রায় 29 বছর আগে। গুয়াহাটি থেকে হাওড়া এবং হাওড়া থেকে গুয়াহাটি নিয়ে আসতে সময় নেয় প্রায় 18 ঘন্টা মতো। এই ট্রেনে এসি ফার্স্ট, এসি সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, স্লিপার ক্লাস এবং জেনারেল আনরিজার্ভডের সুবিধা পেয়ে যাবে। সময় ছিল কামাখ্যায় একদম 12টা 35, আর এর পরের স্টপেজ হচ্ছে নিউ বনগাইগাঁও জংশন, যা এখান থেকে 182 কিলোমিটার দূর। আর নিউ বনগাইগাঁওয়ের টাইম হচ্ছে 3:25, মানে বিকেল 3:25-এর সময়। আর তারপরেই কিন্তু নিউ আলিপুরদুয়ার, যেটা ওই 5:30টার সময়। চলো, আসাম থেকে একটা কলকাতা দাম বিরিয়ানি কিনেছিলাম, আমি জানি না কেমন কলকাতা স্টাইল বিরিয়ানি হবে, সেটা খাবো, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করছি, দেখাই বিরিয়ানি কেমন হয়েছে। তো আসামের বিরিয়ানি কেমন লাগলো? কলকাতার মতো তো নয়, তো এখানকার মতো ঠিক আছে, অসুবিধা নেই, খেয়ে নিচ্ছি। সবাইকেই প্রায় এরকম লেগ পিস দিয়েছে, ডিম আছে সাথে, আর আলু আছে। বাইরে অন্যান্য খাবারের চেয়ে আমরা বিরিয়ানিটা বেশি প্রেফার করি, কারণ ওটা একটা কম্প্যাক্ট খাবার আমাদের কাছে মনে হয়। তো আমরা এখন দীপর বিলের পাশ দিয়ে যাচ্ছি। আসামের ব্রহ্মপুত্র উপত্যকার বৃহত্তম বিলগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত এই দীপর বিল। অসমীয়া ভাষায় বিল অর্থ হ্রদ। খাওয়া দাওয়া করলাম, আর টোটাল 999 কিলোমিটারের মধ্যে এর হল্ট আছে 14টা, আর কম্পার্টমেন্ট রয়েছে এই ট্রেনটায় 23টা। এসি 3 টায়ার 3টে, ফার্স্ট ক্লাস আর এসি 2 টায়ার মিলে HA1 কোচ, আর এসি 2 টায়ার 1টা, আর 7টা না 8টা স্লিপার রয়েছে, আর এখানে কিন্তু জেনারেলও রয়েছে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকে 59 কিলোমিটার পার আওয়ার। হাইয়েস্ট স্পিড তোলে, মানে পারমিসিবল স্পিড যেটা, সেটা হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আমরা পার করে এসেছি কামাখ্যা স্টেশন। ট্রেনে যেতে যেতে দূর থেকে কামাখ্যা মন্দিরের উপরের চূড়াটুকু দেখতে পেলাম। আর আমাদের কামাখ্যা থেকে বনগাইগাঁওয়ের মধ্যে, নিউ বনগাইগাঁও জংশনের মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 17টা। এখন দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। ট্রেন ছুটছে তার নিজের গতিতে। জানলার পাশে বসে বাইরের সবুজ মাঠ আর নদী দেখতে দেখতে ভাবছি এবারের ট্যুরটা কত সুন্দর ছিল। এখান থেকে মা কামাখ্যার পাহাড়টাও দেখা যাচ্ছিল, কিন্তু আমি তখন স্নান করছিলাম, এসে আমি স্নান করলাম, তারপরে আমি লাঞ্চ করলাম, সেই জন্য কামাখ্যার পাহাড়টা আমি সবাইকে দেখাতে পারলাম না। দূরের ওই পাহাড়গুলো এখনো দৃশ্যমান। বাড়ি ফিরছি, মনটা এমনিই খারাপ ছিল, এখন ওই পাহাড়গুলোকে আরো ছোট হয়ে যেতে দেখে মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আমরা তো আজকের লাঞ্চটা বাড়ি থেকে কিনে এনেছিলাম, কিন্তু আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন। এখানে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং ও ক্যাটারিং এর ব্যবস্থাও আছে। আর এবার আসি ভাড়া কত। থার্ড এসিতে ভাড়া হচ্ছে এরকম 1300 টাকা মতো, আর সেকেন্ড এসিতে 2000 টাকা। আর আমাদের যে এসি ফার্স্ট ক্লাস, ফার্স্ট এসি, এতে ভাড়া হচ্ছে 3200 টাকা করে।
কিলোমিটার জার্নির জন্য 3200 টাকা করে। এখানে কিন্তু ফুড দেয় না, তো ফুড কিন্তু ইনক্লুড নয় এখানে, আপনাকে কিন্তু খাবার কিনে খেতে হবে। রাত্রেবেলা খাবারটা ভাবছি অনলাইনে অর্ডার করে নেবো, ভাবছি এনজিবি থেকে অর্ডার করে নেবো, কারণ এনজিবিতে ঢুকবে হচ্ছে রাত 7:30টার সময়। তো ওখান থেকে যদি কিছু পাই তো আইআরসিটিসি ফ্লিপকার্ট দিয়ে অনলাইনে অর্ডার করে নেবো। হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে সরাইঘাট এক্সপ্রেস ছাড়াও কামরূপ এক্সপ্রেস, কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাজিরাঙ্গা এক্সপ্রেস এই ট্রেনগুলো চলে। এদের মধ্যে সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস এগুলো হাওড়া থেকে ছাড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে, কাজিরাঙ্গা এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ে। এর মধ্যে সরাইঘাট আর কামরূপ ডেলি যায় এবং বাকি ট্রেনগুলো উইকলি যায়। এছাড়াও উইকলি কিছু স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়ে। হাওড়া থেকে এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে বিকেল 4:20-তে, গুয়াহাটি পৌঁছায় এরকম সকাল 10:10 মতো। এই ট্রেন কিন্তু সরাইঘাট এক্সপ্রেস কিন্তু প্রতিদিন চলে, ডেইলি ট্রেন। মানে হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে বা কলকাতা থেকে আসামের মধ্যে এই ট্রেনটা, এই সরাইঘাটটা প্রতিদিন চলে। আর যেহেতু এই কোচটা হচ্ছে HA1 কোচ, তার মানে এর হাফ হচ্ছে ফার্স্ট এসি, আর এখানে কিন্তু হাফ, এখানে এসি 2 টায়ার রয়েছে, এখানে ওদিকে 2 টায়ার আর এদিকে ফার্স্ট এসি। এই যে করিডোরটা থাকে সেটা। জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসিতে ভিডিও বলেছিলাম যে সরাইঘাট এক্সপ্রেসের ফার্স্ট এসির ভিডিও দেখাবো। তো এখানে 5টা টোটাল এসি 3 টায়ার রয়েছে আর একটা এসি ইকোনমি ক্লাস রয়েছে, আর এখানে জেনারেল রয়েছে। টোটাল 4 জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, সামনে 2টো আর পিছনে 2টো জেনারেল। আর ফার্স্টে আমি ভুল বললাম, টোটাল 5টা এসি 3 টায়ার রয়েছে। ফার্স্টে আমি 3টে বলেছিলাম, কিন্তু টোটাল 5টা রয়েছে। 6 জুলাই 1995, প্রায় 29 বছর আগে ফার্স্ট সরাইঘাট এক্সপ্রেস আমাদের কলকাতা থেকে নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে চালু হয়। তো শুধুমাত্র গুয়াহাটি নয়, এটা কিন্তু ভারতের মেনল্যান্ড থেকে নর্থ ইস্ট ইন্ডিয়া কানেক্ট করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ট্রেন। আর এখানে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং সমস্ত ফেসিলিটি কিন্তু সরাইঘাটে রয়েছে। ট্রেন জার্নির সাথে বন্ধু বান্ধব, জানলার ধারে একটা সিট, কানে হেডফোন, আর কি চাই বলো। জার্নি শুরু হতে হতেই যেন শেষ হয়ে যায়। আরসিএফ আর এলএইচবির মধ্যে পার্থক্য আমি বোঝালাম না, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। তো সবকটা কোচে কিন্তু এলএইচবি কোচ, আর WFP7 ইঞ্জিন দিয়ে এই ট্রেনটাকে নিয়ে যাওয়া হয়। মানে এই ইঞ্জিনটা WFP7 ইঞ্জিন। আমি ফার্স্টেই বললাম যে নিউ বনগাঁইগাঁওয়ের পরে, তারপর নিউ আলিপুরদুয়ার, নিউ কুচবিহারের পরে আমাদের আসে ফালাকাটা জংশন, তারপরে ধূপগুড়ি, তারপরে কিন্তু এনজিপির পর কিষানগঞ্জের পরে মালদা টাউন, তারপরে নিউ ফারাক্কা জংশন। হ্যাঁ, এটা কিন্তু নিউ ফারাক্কা জংশনও দাঁড়ায়। তারপরে রামপুরহাট, সাঁইথিয়া, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপরে বর্ধমান, তারপরে হাওড়া। এই হচ্ছে 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেসের টোটাল 14টা হল্ট। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া সেরে মোটামুটি একটু শুয়ে পড়েছে। কোথাও ঘুরতে গিয়ে এত জার্নি হয়ে যায় যে তখন আর মনে হয় না যে কষ্ট হচ্ছে। ফেরার দিন যেন সবচেয়ে বেশি কষ্ট হয়। এই যে ফেরার টাইমটুকু যেন কাটতেই চায় না। যাই হোক, দেখো ট্রেন এখন বেশ ভালো গতিতেই চলছে, 105 তার স্পিড, এত km/h। হোপসো যে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। চলো এবার একটু ঘুমানো যাক। আর নিউ বনগাঁইগাঁও জংশনে ওর টাইম তো প্রথমেই বললাম 3:30-র সময়, 3:25-এ। যদি জেগে থাকি তাহলে উঠবো, একটু ভিডিও করবো, আর না হলে সে দেখা হবে আবার পশ্চিমবঙ্গে ঢুকে, মানে নিউ আলিপুরদুয়ারে। যেতে যেতে দূরে দেখলাম ট্রেনের পাটাতনে করে অনেকগুলো আর্মি ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এখন আছি নিউ বনগাঁইগাঁও জংশনে, টিকে পৌঁছেছি। এখানে সময় ছিল কিন্তু এখন 4:12 বাজে, এখনো ছাড়েনি। বনগাঁইগাঁও স্টেশনটা কিন্তু পুরো একটা ব্রিজের উপরে। এখন আমরা ক্রস করছি নিউ বঙ্গাইগাঁও জংশন। এটি একমাত্র স্টেশন ভারতের মধ্যে যা ছোট নদী টুনিয়া নদীর উপর অবস্থিত। প্ল্যাটফর্ম ও ট্রাক সরাসরি নদীর উপর দিয়েই গিয়েছে। তো আমরা প্রায় 1 ঘন্টা লেটে ছেড়ে দিলাম নিউ বনগাঁইগাঁও জংশন। আর এরপরে হচ্ছে নিউ আলিপুরদুয়ার, যা এখান থেকে প্রায় 106 কিলোমিটার দূর। নিউ আলিপুরদুয়ারের সময় ছিল বিকেল 5:05-এ, কিন্তু যা অবস্থা তাদের পৌঁছাতে প্রায় 6টা বেজে যাবে, কারণ ট্রেন এখানে 1 ঘন্টাই লেট। আচ্ছা, আমার মতো তোমাদের কারোর মাথায় এসছে এই ট্রেনটার নাম সরাইঘাট এক্সপ্রেস কেন? একটু গুগল করে জানতে পারলাম এই সরাইঘাট নামটি একটি ঐতিহাসিক স্থান নির্দেশ করে, যেখানে 1671 সালে সরাইঘাট যুদ্ধ হয়েছিল। মাঝখানে আমি কামাখ্যা থেকে একটু ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে উঠে দেখি বনগাঁইগাঁও জংশনে ট্রেন আটকে রয়েছে। আর এখান থেকে কিন্তু 2টো লাইন ভাগ হয়ে যায়, একটা পুরো সরাইঘাট ব্রিজ দিয়ে যায়। ট্রেন চলছে তার নিজের গতিতে। দেখতে দেখতে দিনগুলো যেন কেমনভাবে কেটে যায়। এটা আরও ভালোভাবে বোঝা যায় এই ট্যুরে আসলে। কত কিছু প্ল্যান, কত কিছু কেনাকাটা, তারপর আসে সেই দিনটা, ব্যাস তারপরেই দিন শেষ। চলে আসে ফেরার দিন, পড়ে থাকে ফেলে আসা দিনগুলোর স্মৃতি, ফটো আর
বানানো এই ভিডিওগুলো। মোটামুটি আমাদের 182 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। দুপুর গড়িয়ে আস্তে আস্তে বিকেল হয়ে এখন সন্ধ্যের মুখে। আজকে পুরো রাতটা কাটবে ট্রেনে, কাল ভোরে। আর এরপরে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে অত বাইরের ভিজুয়ালস আর দেখানো যাবে না, বাট চেষ্টা করবো তাও দেখানোর। এই জায়গা দেখো কি সুন্দর লাগছে, একদম যেন মনে হচ্ছে সেই জঙ্গলের মধ্যে গেছি। যাই হোক, আমরা কিন্তু জার্নি শুরু করেছিলাম জঙ্গল দিয়েই। ফার্স্ট জার্নি শুরু করি কলকাতা এয়ারপোর্ট থেকে গুয়াহাটি এয়ারপোর্ট, তারপর সেখান থেকে ডিরেক্ট কাজিরাঙা, সেখান থেকে শিলং, শিলং থেকে আসি চেরাপুঞ্জি, চেরাপুঞ্জি থেকে আবার যাই শিলং, সেখান থেকে এবার রিটার্ন। এবারের ট্যুরে আমরা কোথায় ছিলাম, কিভাবে আমাদের প্ল্যানটা সেট করেছি, কি কি সাইট সিন করেছি, সব কিছুরই ভিডিও ডিটেলসে চ্যানেলে আছে। তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা ঝটপট গিয়ে দেখে নিতে পারো। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তখন সন্ধে হওয়ার মুখে, এইভাবেই কাটছে আমাদের টাইমটা। বেশ খানিকটা পথ চলে এসেছি, এখনো যেতে হবে অনেকটা পথ। ঢুকছি আলিপুরদুয়ারে, যা উল্টো দিক দিয়ে ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার। তো আমরা নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে, এখন বাজে 6:05, ঢুকলাম পশ্চিমবঙ্গের ফার্স্ট স্টপেজ, মানে ফার্স্ট স্টেশনটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আলিপুরদুয়ারে। আর আলিপুরদুয়ার ছাড়লো 2 মিনিটের স্টপেজ ছিল এখানে। 288 কিলোমিটার টোটাল কমপ্লিট হলো আমাদের টোটাল জার্নি। ছেড়ে যাচ্ছি নিউ আলিপুরদুয়ার। এই স্টেশনটিতে মোট 3টে প্ল্যাটফর্ম আছে। 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস প্রতিদিন শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারের মধ্যে চলাচল করে। এই ট্রেনটি কভার করে 716 কিলোমিটার। যদি কোনো দিন ডুয়ার্সে প্ল্যান হয় তাহলে এই ট্রেনের ভিডিও তোমরা দেখতে পাবে। সন্ধে প্রায় নেমে গেছে, এখন আর বাইরের ভিডিও বেশি করা যাবে না, ঢুকে যেতে হবে নিজেদের কেবিনে। যতই ফার্স্ট ক্লাস কেবিন হোক না কেন, দরজায় দাঁড়িয়ে ট্রাভেল করার মজাটাই আলাদা। আর নেক্সট স্টপেজ এখান থেকে মাত্র 19 কিলোমিটার দূরে নিউ কুচবিহার। নিউ কুচবিহার বা কোচবিহার উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র, যা কোক রাজবংশের রাজত্বের স্মারক। আসাম ক্রস করে এটা ঢোকে পশ্চিমবঙ্গে, তারপর ঢোকে বিহারে, মাঝখানে কিন্তু ঝাড়খণ্ডের একটা বড় অতিক্রম করে। সন্ধ্যায় নিউ কোচবিহার স্টেশনটা দেখো কত সুন্দর লাগছে। স্টেশনটা কিন্তু বেশ বড় আর অনেকটা জাঁকজমকপূর্ণও বড়। আমরা এখন আসলাম নিউ কুচবিহারে। 307 কিলোমিটার কমপ্লিট হলো। ট্রেন এখনো 45 মিনিট লেট। 38 কিলোমিটার দূরে ফালাকাটা হচ্ছে নেক্সট স্টেশন। স্টেশনটি থেকে এবার ছেড়ে দেবে। রাজ প্রত্যেকটা স্টেশনেই নামছিল ভিডিও করার জন্য। যাই হোক, ট্রেনটা বলতে বলতে ছেড়েই দিয়েছে। নিউ কোচবিহারে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল আমাদের ট্রেনটাকে। ট্রেন জার্নি যদি একা যাওয়া হয় বা নিজের শুধুমাত্র পরিবার নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু খুব বোরিং, কিন্তু যদি বন্ধু বান্ধব সাথে থাকে তাহলে এর থেকে মজার জার্নি আর হতে পারে না। দেখতে দেখতে সন্ধে হয়েই গেল। ট্রেন ছুটছে এখন প্রায় 105 কিলোমিটার পার আওয়ার বেগে। এখানে আমরা সবাই নিজেদের মতো বেস্ট টাইমটা কাটাচ্ছিলাম, কখনো গান শুনে, কখনো গল্প করে, কখনো খাওয়া দাওয়া। তো ট্রেন ফালাকাটা ক্রস করে হচ্ছে ধূপগুড়ি, আর ফালাকাটা থেকে ধূপগুড়ি প্রায় ওরকম 22 কিলোমিটার মতো ডিস্টেন্স। ধূপগুড়ি পরেই আমাদের আসবে এনজিপি। ট্রেন এখনো প্রায় 45 মিনিট লেট। ট্রেনটি প্রথম থেকেই লেট করেই চলছিল। নিউ বনগাইগাঁও স্টেশন থেকেই ট্রেন 45 মিনিট লেটে চলছে। ভেবেছিলাম পরে ট্রেনটা মেকআপ করে নেবে, কিন্তু তার হলো না, সেই লেট নিয়েই চলছে এখনো পর্যন্ত। তাই শেষ পর্যন্ত মেকআপ করতে পারে কি না, নাকি আরও লেটে পৌঁছায়, সেটা শেষ পর্যন্ত দেখতে হবে জানতে গেলে। তো আমরা এখন ধূপগুড়ি স্টেশনে, আর এখানে স্টেশনের কনস্ট্রাকশন চলছে, আর এখানে হল্ট হচ্ছে 2 মিনিটের। আর এরপরে এনজিপি থেকে আমাদের খাবার আসবে। চিকেন আর রুটি অর্ডার করা আছে, আইআরসিটিসি ফুড হাব থেকে বলেছিলাম, তো সেখান থেকে খাবার এখন আসবে। আমাদের ট্রেন ধূপগুড়ি স্টেশন ছেড়ে চলতে শুরু করলো এনজিপির পথে, যা ছিল নেক্সট। তো প্রায় 433 কিলোমিটার কমপ্লিট করে নির্ধারিত সময়ের থেকে মোটামুটি আধ ঘন্টা লেটে এখন ঢুকছে নিউ জলপাইগুড়ি জংশন। আর এখানে কিন্তু হল্ট 10 মিনিটের।
অলরেডি ট্রেন লেটে চলছে। ঢুকে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এই স্টেশনেই অপেক্ষা করছে আমাদের ডিনার। তো ফার্স্টে স্টেশনে ট্রেন থামতেই খাবারগুলো নিয়ে নেওয়া হলো। যাই হোক, এই স্টেশন নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নেই। প্রতিটি পাহাড় প্রেমী মানুষই জানে এই স্টেশনের গুরুত্ব। গত ফেব্রুয়ারিতেই আমরা সিকিম যাবার সময় এই স্টেশনে নেমেছিলাম এবং দার্জিলিং মেল ও বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখতে চাইলে দেখে নিতে পারো। আর এনজিবিতে তো সময় 10 মিনিট হল্টের, কিন্তু ট্রেন তো অলরেডি লেটে এসছে, তো দেখা যাক কখন ছাড়ে। হাওড়ায় ঠিকঠাক টাইমে ঢোকালেই হলো, ব্যাস আর কিছু চাই না। আর এনজিপি থেকে জার্নি এখনও ওই 576 কিলোমিটার করে জার্নি বাকি। আর এনজিপির পরে হচ্ছে বিহারের কিষানগঞ্জ, যার টাইম ছিল 9টা তো এখনই বাজবে, 9টা তো এখনই বাজবে, যে 8:50 বাজে আর কি। তো কিষানগঞ্জ আরও 45 মিনিট পরে ঢোকাবে। এনজিপি থেকে কিষানগঞ্জের দূরত্ব ওরকম 67 কিলোমিটার মতো। ট্রেনটির নিউ জলপাইগুড়িতে দাঁড়ানোর কথা ছিল 10 মিনিট, কিন্তু দাঁড়িয়েছে প্রায় 20 মিনিট এবং প্রত্যেকটা স্টেশনেই বেশ অনেকক্ষণ করে দাঁড়াচ্ছিল। ওই জন্য টাইম মেকআপ হওয়ার বদলে টাইম বেড়ে যাচ্ছিল। আমরা যখন এনজিপি ছাড়ছি তখন অলরেডি দার্জিলিং মেল বেরিয়ে গেছে। তো ফাইনালি ছাড়লো আমাদের এনজিপি, নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট লেটে। মানে এখনই মোটামুটি কিশোরগঞ্জের টাইম। নিউ জলপাইগুড়ি জংশন বাঙালির কাছে একটা আবেগের জংশন, কারণ পশ্চিমবঙ্গের পাহাড় আর বরফ দেখার জন্য কিন্তু ম্যাক্সিমাম লোককে এখানেই আসতে হয়। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আমাদের সাথে যে ক্ষুদে সদস্য ছিল তাকেই ফার্স্টে খাইয়ে দেওয়া হচ্ছিল, তারপরে আমরা একে একে সবাই খেয়ে নেব। আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন, আগেই বললাম, তবে চিকেনের পিসগুলো খুব ছোট ছোট ছিল আর 2টো করে দিয়েছিল, যেটা আমরা বুঝতে পারিনি, ওই জন্য টোটাল 3টে চিকেন নিয়েছিলাম। যাই হোক খাওয়া দাওয়া করে আবার বসে গেলাম একটু আড্ডা দিতে। ফার্স্ট ক্লাস কেবিনেট, এটাই কিন্তু মজা। চলন্ত ট্রেনে আপনি নিজের বাড়িতে নিজের ঘরের মতো প্রাইভেসি পাবেন। রাতের বেলায় দরজায় দাঁড়ানো একদমই ঠিক নয়। যখন কিষানগঞ্জ আমরা ঢুকছিলাম তখন ট্রেনে যে গার্ড এবং সিকিউরিটি ছিল তারা আমাদের বারবার সাবধান করছিল গেটে না দাঁড়াতে। এই জায়গাটা শুধু দেখো, এই জায়গাটায় তোমার নিজের পছন্দের একটা গান চালিয়ে এবং সাথে যদি কিছু বন্ধুবান্ধব থাকে তাহলে কতটাই ভালো হবে। এবার আমরা ঢুকবো বিহারের কিষানগঞ্জ। আমরা সকলেই জানি উত্তরবঙ্গ যেতে গেলে আমাদেরকে বিহারের উপর দিয়ে যেতে হবে। এই বিহারের উপর দিয়ে কিষানগঞ্জ এবং বারসই জংশনে ট্রেন রীতিমতো দাঁড়ায়। এই উপরের ব্রিজটা দেখে আমাদের গাড়ি নিয়ে উত্তরবঙ্গ যাওয়ার কথাটা মনে পড়ে গেল, কারণ এই পথ দিয়েই গিয়েছিলাম। তো এখন ঢুকছে বিহারের কিষানগঞ্জ, ঠিক 1 ঘন্টা লেটে। 520 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। আর এর পরের স্টপেজ হচ্ছে মালদা জংশন, যা কিষানগঞ্জ থেকে 150 কিলোমিটার দূরে। কিষানগঞ্জ, মালদা, বোলপুর, এই রাস্তাগুলো আমাদের কাছে খুব চেনা। আমাদের মতো আপনাদের কাছেও হয়তো চেনা, কারণ আপনারাও এই পথে হয়তো অনেকবারই এসছেন। কিষানগঞ্জ ছাড়ার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। ট্রেনটা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিল এবং স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছিল। ইভেন যেসব জায়গায় হল্ট নেই সেই সব স্টেশনেও ট্রেনটা দাঁড়াচ্ছিল। যদিও মাঝে মাঝে 95 থেকে 105 পর্যন্ত স্পিড নিয়ে চলছিল। তো এখন বাজে হচ্ছে 11:20, আর ট্রেন এখন বিহারের বারসই জংশনে। এখানে স্টপেজ নেই, বাট এই ট্রেন সব জায়গায় দাঁড়াতে যাচ্ছে। এর আগে ডালখোলায় দাঁড়ালো, তারপরে বিহারে বারসই দাঁড়ালো। প্রায় 1 ঘন্টা 21 মিনিট মতো ট্রেন এখনও লেট। তো এই ট্রেন আর তো মনে হয় মেকআপ করতে পারবে না, লেটই পৌঁছাবে। এটা 577 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, আর ওই 423 কিলোমিটার মতো জার্নি বাকি আছে। দেখা যাক কখন পৌঁছায়। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। বেশ অনেকক্ষণই আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এবার প্রস্তুতি নিচ্ছি ঘুমাতে যাওয়ার। বেডগুলো একটু চাদর টাদর দিয়ে ঢেকে ঢুকে নিচ্ছিলাম, কারণ ঘুমাতে হবে। সত্যি বলতে শরীর যেন আর দিচ্ছে না। চলো, রাতে হয়তো আর ভিডিও করতে পারবো না, ভিডিওটা কন্টিনিউ হবে পরের দিন সকাল থেকে। এই ভিডিওতে দ্বিতীয়বারের মতো গুড মর্নিং সবাইকে। যাত্রা করছি সেই গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে। আজকে এইবারের ট্যুরের আমাদের শেষ দিন, জার্নির শেষ পর্যায়ে চলে এসেছি। কাল রাতে সেই কিষানগঞ্জ পেরোনোর পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম ভাঙলো তখন দেখি বর্ধমান ঢুকছে। এখন বাজে
5:30 আর এখন ঢুকছে বর্ধমান। এটা হাওড়া ঢোকার টাইম ছিল, মানে ট্রেন 2 ঘন্টা লেট। রাত যা বললো তাই খেতে গেল। যেই টাইমে আমাদের হাওড়ায় পৌঁছানোর কথা সেই টাইমে আমরা এখন বর্ধমান স্টেশনে। যাই হোক, এই ট্রেনের সার্ভিস আমাদের খুব একটা ভালো লাগলো না। ট্রেনটা খুবই লেট করে। জানি না ট্রেনটা শুধু আজকেই লেট করলো নাকি রোজই এরকম লেট করে। তোমরা কেউ জানলে আমাকে জানিও তো। এই ট্রেন যে আদৌ কখন পৌঁছাবে কেউ জানে না, মানে সিরিয়াসলি 2 ঘন্টা লেট একটা 1000 কিলোমিটার জার্নিতে। ফাইনালি 12346 আমাদের সরাইঘাট এক্সপ্রেস তার লাস্ট হল্ট ছাড়িয়ে তার ফাইনাল ডেস্টিনেশন হাওড়ার দিকে এগোতে লাগলো। আর আমরাও গোছাতে লাগলাম নিজেদের লাগেজপত্র। এখন ঘড়িতে বাজে 7টা, এখনও বেশ অনেকটা দূরে হাওড়া থেকে। এবার যেন মন বারবার বাড়ির দিকে টানছে। আমরা তো বাড়ি চলে যাব, কিন্তু তন্ময়দারা যাবে এখন উড়িষ্যা। তাই এরা সবাই মিলে এখন উড়িষ্যা যাওয়ার ট্রেন সার্চ করছিল। এখানে রাজ বারবার দেখছিল এক্স্যাক্টলি ট্রেনের লোকেশনটা কোথায় আর কতটা লেটে ঢুকছি। এখানে আমাদের খুদের সদস্য থেকে শুরু করে ধীরে সদস্য সবারই মন খারাপ, কারণ এবার ফিরে যেতে হবে নিজেদের কর্মস্থলে, নিজেদের জায়গায়। অনেক অপেক্ষার পর নির্ধারিত সময়ের প্রায় 2.5 ঘন্টা লেটে হাওড়া স্টেশনের আউটডোরে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে হাওড়া স্টেশনে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ট্রেন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত